আসসালামু আলাইকুম। আর অঙ্ক তোমরা কোনটা করো সেটা বলো। এটা বলে যাই। হ্যাঁ, বেতন খাতে আয় নির্ণয়, বেতন খাতে মোট আয় নির্ণয়ের প্রক্রিয়া এবং বিনিয়োগ ভাতা এবং কর দেয় তিনটা একটা অঙ্কের মধ্যে আছে। এটা মানে বোর্ডে কোনো আসছে বা সব ধরনের আইটেমই আছে। প্রথমটা দেখো কি, বেতন খাতে মাসিক বেতন কত? মাসিক বেতন 16,000 টাকা, 1,000 টাকা মহার্ঘ ভাতা সহ। তো মূল বেতন আমরা যখন লিখবো 15 গুণ 12 লিখবো না 16 গুণ 12 না কত? 16 গুণ 12 লেখা যাবে না, 1,000 টাকা মহার্ঘ ভাতা আছে, 15 গুণ 12 লিখতে হবে। মূল বেতন কোনো ঝামেলা নেই, 15 গুণ 12 করলে যে টাকাটা হয় বাইরে চলে যাবে। এরপরে আবার লিখতে হবে মহার্ঘ ভাতা 1,000 গুণ 12,000 টাকা, কোনো ঝামেলা নেই এগুলোর মধ্যে। তারপরে আসছে উৎসব বোনাস 4 মাসের মূল বেতনের সমান। তো 4 বর্ণ 60,000 টাকা, মূল বেতন তো 15 কিন্তু করে, কিন্তু তো 15 গুণ 4 যা হওয়ার হয়ে যাবে, বাইরে সরাসরি টাকাটা চলে আসবে। আপ্যায়ন ভাতা মাসিক 3,000, 3 বারং 36, সরাসরি বাইরে আসবে, কোনো মানে কাজ করতে হবে না এটাতে। তারপরে যেটা আসছে যাতায়াত ভাতা মাসিক কত? 3,000। বছরে কত হবে? 36,000। বাদ দিব কি? ও কর ধার্য কত টাকা? সর্বোচ্চ 30,000 টাকা। বাইরে কত যাবে তাহলে? মাসিক বেতন 36 বাদ ও কর ধার্য কত টাকা? 3,000 টাকা। যাতায়াত ভাড়া 3,000 টাকা মাসিক। 3,000 তো মাসিক, বছরে কত? 36 বাদ দিব ও কর ধার্য কত টাকা লিখবো? 30,000 টাকা। বাইরে যাবে কত? 6,000 টাকা। কনসেশন হারে বাসা ভাড়ায় কিছুক্ষণ আগে যে বলছিলাম, কনসেশন মানে কি? বাড়িতে তুমি থাকবা প্লাস কিছু টাকা দিতে হবে। বাড়ি পাইলে কি নিয়ম ছিল? এই যে সজ্জিত বাড়ি দেওয়া হয়েছে, যার মাসিক ভাড়া কত? 1,000 টাকা। কনসেশন মানে কি? তুমি বাড়িতে থাকবা আবার কিছু টাকা দিবা। 1 মাসে 1,000, 12 মাসে 12,000। আর প্রথম যে স্টেপ শুরুটা করবো কি দিয়া? মূল বেতনের 25% অথবা ভাড়া মূল্য। ভাড়া মূল্য তো আর এই জায়গায় নাই, তাহলে মূল বেতনের 25% করলে যে টাকাটা হবে সেইটা, অথবা ভাড়া মূল্য। ভাড়া মূল্য তো এই অঙ্কে নাই, তাহলে আমি সরাসরি মূল বেতনের 25% লিখবো। বাদ দিব প্রদত্ত ভাড়া। প্রদত্ত ভাড়া কত? 1,000 টাকা। এমন একটা বাড়ি দিছে যেটাতে তুমি মাসে 1,000 টাকা ভাড়া দিতে হয়। বিষয়টা ক্লিয়ার? নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার চার্জ ভাতা সরাসরি মাসিক 3,000, 3 বারং 36, সরাসরি বাইরে আসবে, এটা কোনো কাজ করতে হবে না। তারপরে ছিল জীবন বীমা প্রিমিয়াম, এটা কি আসবে না? একটা রয়েছে তো, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন, মানে কাজের বুয়া থাকে যে বাসায়, কোম্পানির মালিক এই কর্তার বাড়িতে যে কাজ করবে, কাজের বুয়ার বেতনও দিবে, কোম্পানি দিবে। কত টাকা? মাসে 500, বছরে কত? 6,000 টাকা, সরাসরি বাইরে চলে আসবে। আর এই বছরে সে আরও কিছু কাজ করে। কি করে? জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা, বিমা মূল্য 40,000 টাকা। এটা কি মোট আয় নির্ণয়ে আসবে? এটা কোন জায়গায় যাবে? বিনিয়োগ ভাতাতে যাবে। বিনিয়োগ ভাতাতে যাবে। কোন টাকাটা যাবে? প্রিমিয়াম 5,000, এটা যাবে না, 5,000 টাকা লিখতে হবে। সর্বোচ্চ বিমা মূল্যে 10%, 40,000 টাকার বিমা মূল্য। এই 40,000-এ 10% করলে 4,000 হবে। এই 4,000 এবং 5,000-এর মধ্যে কম্পেয়ার করতে হবে। 4-এর উপর দেওয়া যাবে না, এটা লিমিট। তাহলে কোনটা যাবে? 4,000, যেহেতু বেশি দিচ্ছি। কারণ বিনিয়োগ ভাতাতে বেশি ইনভেস্ট করলে তোমার সুবিধা আছে, ওই যে 15% ট্যাক্স মৌকুফ, এই জন্য ইচ্ছা মতন দিলেই হবে না। এই যতটা কাছে সর্বোচ্চ সরকার বলছে 10% আপনি কাউন্ট করতে পারেন, এরপরের উপর আপনি দিলেও লাভ নেই, ট্যাক্স দিতেই হবে। জীবন বিমা করেন তাতে কোনো সমস্যা নাই, এই পরিমাণ করলে এতটুকু সিপ পাবে, এরপরেটার জন্য ট্যাক্স দিতে হবে। বই ক্রয়, বই ক্রয় করলে কি হবে? বই ক্রয় কিন্তু কিনা অনুমোদনযোগ্য না। তারপরে শেয়ার ক্রয়, এটা কিন্তু আসবে, বিনিয়োগ ভাতাতে আসবে। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে দান মাসিক 500, বছরে কত হয়? 5 বারং 60, মানে কত? 6,000 টাকা। এটা কি আসবে? আসবে। কোন জায়গায়? বিনিয়োগ ভাতাতে। বিনিয়োগ ভাতাতে পেনশন স্কিমে দাম সর্বোচ্চ কত টাকা? আমি সব টাকায় ডিপোজিট করে দিই, তো সুবিধা কি? সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে না, তো ভালো না? দিতে তো হবে কিছু। হ্যাঁ, সরকারকে কিছু এমনি কি দান করে সরকারকে এমনি চায় আমার দান করেন আমি ভিক্ষা চাই? সরকার বাধ্য হয়ে এই রাষ্ট্রে বসবাস করলে ট্যাক্সটার জন্য সরাসরি টাকা দিতে বাধ্য। তুমি এই দেশের নাগরিক হইলে তার জন্য কোনো রিটার্ন চাওয়া যাবে না, সেটার নাম কিন্তু ট্যাক্স। বাধ্যগতভাবে টাকা দিতে হবে। আর এটা নিয়ে তো মানুষ কম্পন শুরু হয়ে যায়, কাঁপে, আল্লাহ জানে কোন ভুলের কারণে আবার মামলা দিয়ে দিই, একটু ভুল হইলে তোমার আবার জরিমানা। তাহলে এখন তো সবাই বলে তাহলে আমি সব এই টাকা ডিপোজিট করে রাখি, ডিপোজিট করলে তো আমার ট্যাক্স দেওয়া লাগতেছে না, মাফ করে দিই। সরকার করে না। সর্বোচ্চ কত টাকা?
সর্বোচ্চ 10% টাকা, এর বেশি কিন্তু কাউন্ট করা যাবে না। ডিপোজিট ডিপোজিট, তো ডিপোজিট পেনশন স্কিমের দাম সর্বোচ্চ 60,000 টাকা কাউন্ট করা হবে। তো এই জায়গায় মাত্র 6,000 টাকা, সবটুকু চলে আসবে, কোনো ঝামেলা নাই। আর 500 টাকা যৌথ বিমা তহবিলি দান, সেটাও চলে আসবে 500 টাকা। আর সরকারি জাকাত তহবিলি দান, সেটাও আসবে 5,000 টাকা। তো এই সবগুলা যোগ করলে, যেহেতু প্রভিডেন্ট ফান্ডের দান তো নাই, আছে প্রভিডেন্ট ফান্ডের দান অঙ্কের মধ্যে নাই, প্রভিডেন্ট ফান্ডের দান নাই, তাহলে যে পরিমাণ টাকা পয়সা সবটি যোগ করো, একটা প্রকৃত বিনিয়োগ। এরপরে কি ছিল, প্রভিডেন্ট ফান্ডে দান তো নাই, সুদও তো নাই, করা অব্যাহতিপ্রাপ্ত সেটাও তো নাই, তাহলে মোট আয়ের কত পার্সেন্ট, 25%। এক সিম্পল লিখে দিলে হয়। আর সর্বোচ্চ 1.5 কোটি টাকা, এটা সর্বোচ্চ লিখে দিবা। 1, 2, 3, তিনটার মধ্যে যেটা কম, কম কোনটা সবচেয়ে, 35,000 টাকা। এটা হলো প্রকৃত বিনিয়োগ। বিষয়টা ক্লিয়ার? এরপরে কি বের করতে হবে, কর দায়। মোট আয় কত, 3 লক্ষ কত, 69,000। হ্যাঁ 3 লক্ষ। ট্যাক্স দিব কত টাকার উপর, কর দায় নির্ণয় করার সময় প্রথমবারে 2.5 লাখ টাকা মাপ, মোট আয়ের 2.5 লাখ টাকা শূন্য, অবশিষ্ট মোট আয় ছিল কত, 3,69,000, 2.5 লাখ বাদ দাও, যে টাকাটা আছে তার উপর কত পার্সেন্ট, 10%, যা হওয়ার পিছে। কর দায় কত, মোট কর দায় কত, 11,900 টাকা। আর বিনিয়োগের উপর রেয়াত কত, বিনিয়োগের উপর রেয়াত পাওয়া যায় কত পার্সেন্ট, 15%। 15%, 5,300 তো কয় টাকা, 25 টাকা। এটা থেকে এটা বাদ দিলে যে টাকা, তার নাম কি, নিট কর দায়। বিষয়টা ক্লিয়ার? 16 নম্বর, এটা তো করে আনছো না, এটাই তো করছিলাম। হ্যাঁ 16 নম্বর। 16 করছো, এটা করছো, এটা তো বইটা আমার আগের লেটেস্টগুলো মনে হয় কম আছে, অন্য রাইটারের বই থাকলে আরেকটু জটিল থাকতো, এটা জটিলগুলো কম দিছে। 14 নম্বর কি করানো হয়েছিল, থাক 15 পর্যন্তই আজকে রাখি। 2টা অঙ্ক দিই, আচ্ছা 14 নম্বর দিই, 2টা অঙ্ক কিন্তু করে আনতে হবে, কিন্তু নিশ্চিত জেনে রাখবা, আচ্ছা। নাহলে কিন্তু শাস্তি পাবে নেক্সট থেকে। সামনে খারাপ দাঁড়া করে রাখুন। পড়াশোনা তো সিরিয়াস করতে হবে, তোমার কিন্তু ভালো মতন কইতাছি, কিন্তু শুনতেছ না। এমনি পড়াশোনা করলে কিন্তু হইব না, অনেকবার কইতাছি। বাসায় কী কাজ করো, একটু পড়াশোনা ঠিক মতন করতে পারো না, কয় ঘন্টা সময় পাও, হ্যাঁ? বাসায় গ্লাস পানি দিলেও খায় না। তাহলে ওই যে অফিস থেকে আসো কয়টি, অফিস থেকে যেতে যেতে ঠিক নেই, কোনোদিন 7টা বাজে যায়, কোনোদিন 6টা বাজে, কোনোদিন একটু বেশি হয়। তাহলে 10টা 11টা পর্যন্ত করতে পারো। আমার এই জায়গায় যে 3 দিন আসো, এই অন্য 3 দিন তো বাসায় পড়াশোনা করতে পারো। হ্যাঁ ওই 3 দিনই তো বাসায় বই, এখানে হচ্ছে যায় হয়ে যায়। এইখান থেকে গিয়েও পড়া যায়, 1 ঘন্টা বিশ্রামের পরেও কিন্তু পড়া যায়। 10টা পর্যন্ত পড়ো, হ্যাঁ 1 ঘন্টা পড়তে হবে, টার্গেট নিতে হবে। রিল্যাক্সে চলতেছে, করোনার দিকে নেই, রিল্যাক্স পাইতেছে না। এত ফাইনাল পরীক্ষা হয়ে এখন তুমি এখন একটা 3rd ইয়ারে, 2nd ইয়ারে ঝামেলা শেষ হয়ে, করোনার কারণে সময় পাইতেছে। এরপরে যদি সময় না হয় তাইলে আর হবে কবে, আল্লাহ তো না, আল্লাহ করে সেকেন্ড ইয়ারটা পাস করা যায় তাহলে। আচ্ছা এটাতে আসো, সে কি আগে দেখবে সরকারি চাকরিজীবী কিনা, সেই কিন্তু দেখতে হইব। সরকারি চাকরিজীবী না ব্যবস্থাপক, তাহলে তার ট্যাক্স দিতে হবে, কোনো মাপ নাই সব জায়গাতে। মাসিক বেতন যোগ করে গুণ করে দেবো, এটি নিয়ে আর বলতে রাজি নাজি। মহার্ঘ ভাতা আমি জানি বলবো কি, মাসিক বেতন, চিকিৎসা ভাতা এইমাত্র বলে আসছে কী করতে হবে। চিকিৎসা ভাতা বলতে আপ্যায়ন ভাতাতে কোনো কাবজাপ নাই, সবটুকু লিখতে হবে। বোনাস কোনো কাবজাপ নাই। কমিশন বিক্রয়ের উপর 2%, বিক্রয় দিয়েছে 20 লাখ, 20 লাখের 2% করলে যা হওয়ার 40,000 টাকা হবে। চার্জ ভাতা সবটুকু চলে আসবে। আর শেষ কবে, জুনে শুরু করছে কবে, তাহলে 18 সালে জুনে শেষ, 17 সালে জুলাই শুরু, 17, 18 কি বছর, আয় বর্ষ, 18, 19 কর বর্ষ। জামালা শেষ আশা করি এটাও। তারপরে আসো কোনটাতে, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন মাসিক 2,000, এটা তো এইমাত্র পাইছি। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার দান 10%। আলোচনা ছিল কোন জায়গায়, নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার বেতন তো আসবেই, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের দান কিন্তু এইমাত্র পাইছি। নিয়োগকর্তা সমপরিমাণ দান করে, কর্মকর্তা যে ব্যবস্থাপক সেও দান করে। তো মোট আয় নির্ণয়ের সময় কাটটা আসবে, শুধু নিয়োগকর্তারটা, কি বলছি, মোট আয় নির্ণয় করার সময় নিয়োগকর্তারটা আসবে, মনে রাখতে হবে। প্রভিডেন্ট ফান্ডে সুদ 4,000 টাকা, কত পার্সেন্ট, 20%। এই সুদ যখন লিখবা কত, 4,000, বাদ দিতে হবে অকরদার্য, কীভাবে, 14.5% হারে নির্ণীত সুদ, অর্থাৎ এই 4,000 টাকাকে 20 দ্বারা ভাগ করে 14.5 দ্বারা গুণ করলে যে সুদটা হবে সেইটা, অথবা আবার মূল বেতনে 3 ভাগের 1 ভাগ। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যে টাকাটা কম হবে সেই টাকাটা 4,000 টাকার নিচে লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার?
এই কাজটা করছে। এই যে দেখো প্রভিডেন্ট ফান্ডে সুদ লেখছে, সুদ লেখার পরে আমি কি বলছিলাম যে 14.5% হারে নির্ণীত সুদ, অকরদার্য 14.5% হারে নির্ণীত সুদ যা হওয়ার হইল, অথবা মূল বেতনে 3 ভাগ অর্থাৎ এত টাকা। এই দুইটার মধ্যে কম কোনটা? 2900 টাকা। তো ওই 4000 টাকা থেকে 2900 টাকা বাদ দিলে কি আসবে? বাকি টাকাটার উপর ট্যাক্স দেবে। ক্লিয়ার বিষয়টা? এবার আসো বাড়ি ভাড়া নিয়ে মনে কথা বলছি। বাড়ি ভাড়াটা কি বলছি একটু দেখে নিই। ওই বাড়ি ভাড়া ভাতা মাসিক কত? 25,000 টাকা। এবার কি হবে? মাসিক 25, বছরে কত হবে? 3 লাখ টাকা হবে। বাদ অকরদার্য কত টাকা? মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে বাৎসরিক কয় লাখ টাকা? 3 লাখ টাকা। যেটি কম সেটা লিখতে হবে এই 3 লাখ টাকার নিচে। কারণ তার মূল বেতন কত ছিল? 4,80,000। তার 50% কত? 2,24,000, 2,40,000। আর এদিক থেকে কত ছিল? 3 লাখ টাকা, 4,80,000 টাকা 50%, 2,40,000 অথবা 25,000 টাকা হিসেবে বার্ষিক 3 লাখ টাকা, যেটি কম 2,40,000। 3 লাখ থেকে 2,40,000 চলে গেলে বাইরে কত? 60,000 টাকা তার কি দিতে হবে? 60,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। এরপরে কি ছিল সর্বশেষ? নিয়োগকর্তা তাকে একটি গাড়ি দিয়েছে যা তিনি ব্যক্তিগত কাজে বাহিরেও কি করে? ব্যবহার করে। এই যে নিয়োগকর্তা তাকে যে ব্যক্তিগতভাবে যে গাড়িটা দিছে, গাড়ি পেলে কি নিয়ম ছিল? চিকিৎসা যাতায়াতে তো কিছু পাই নাই, গাড়ি পেলে নিয়ম কি ছিল বলো? গাড়ি পেলে নিয়ম কি বলো? গাড়ি দিলে দিব আর কিছু টাকা দিতে হবে, কোম্পানিরে কিছু টাকা দিতে হবে। আরে আন্দাজে কইলি না না, কোম্পানি কিছু টাকা। গাড়ি পাইলে রুল ছিল কি? মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, যেটা বেশি সেটা যাবে সরাসরি বাহিরে। সেটাই তো বললেই পারতা। এই যে যানবাহন সুবিধা, মূল বেতনের 5% মানে কত? 24,000 টাকা অথবা 60,000 টাকা, যেটা বেশি বাইরে গেলে। এরপরে কি ছিল আর দেখি একটু, বাকিগুলো একটু দেখে নেই। উক্ত বছরে আরও কিছু কাজ করে, সেটি কি কি? জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা, ঋণপত্র 20,000 টাকা, সঞ্চয়পত্র, বই ক্রয় কিন্তু অনুমোদনযোগ্য না, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, সেটা কিন্তু আবার অব্যাহতিপ্রাপ্ত দান। তাহলে কি করব? জীবন বীমা লিখবা 10,000, যেহেতু কি নাই বীমা পলিসি উল্লেখ নাই, তাহলে আমি যা লিখছি তাই। ঋণপত্র লিখবো, সঞ্চয়পত্র লিখবো, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান, দুইজনটা লিখতে হবে যা আসলো। প্রকৃত বিনিয়োগ এটা। আর মূল বেতনে কত পার্সেন্ট? কী নিয়ম ছিল? মোট আয় থেকে ওই এর জায়গায় তো একটা বিষয় ছিল, ওরা তো লেখে নাই। কর অব্যাহতিপ্রাপ্ত আয় তো দিছি প্রধানমন্ত্রী। তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ও কর অব্যাহতিপ্রাপ্ত আয় ব্যতীত। তো নিয়োগকর্তার দানটা তো টাকা ঢুকছে না উপরে, নিয়োগকর্তার দানের টাকা আসে না এই জায়গায়, নিয়োগকর্তার দান আসছে না, এই যে 48,000 টাকা। ওর কি এটা রোজ কি বাইরে করতে যাচ্ছি? এই জন্য এই বই বাদ দিয়ে কমার্স পাবলিকেশনের বই দরকার। বইটিতে আপডেট করে না, অনেক আগে একটা বই লিখে রাখছি, এটা আপডেট করে দেখুন, আগের মতনই রাখছি। 2-4 বছর ধরে এক বই লিখেই চলতেছে। তাহলে এই জায়গায় সরাসরি প্রভিডেন্ট ফান্ডে সুদ ওরা যেটা লিখছে এটা লিখতে পারবো না। কী করতে হবে? এই 10,05,100 টাকা থেকেই কর অব্যাহতিপ্রাপ্ত যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ও সুদ ব্যতীত 48,000 টাকা, ভবিষ্যৎ তহবিলে সুদ কত? 1,100 টাকা। এই 10,15,100 টাকা থেকে, এই 10,05,015 টাকা থেকে, 10,05,100 টাকা থেকে 48,000 আর হলো 1,100 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে তার উপর 25% মারবা। তারপরে এটা হচ্ছে প্রকৃত সর্বোচ্চ 1.5 কোটি। তিনটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে কি মোট বা প্রকৃত বিনিয়োগ ভাতা। সুতরাং কর রেয়াতযোগ্য আয় বা অনুমোদিত বিনিয়োগ, এই তিনটার মধ্যে যেটাই কম এই টাকাটা। তারপরে করদায় নির্ণয় করার সময় কাজ করতে পারবা তো? করদায় নির্ণয় কি? 2.5 লাখ টাকা ইডিআর বলতে রাজি না, নিজে করবা। তো আজকে এটা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। তাহলে এটা অবশ্যই কাজ করে